হ্যালো স্টুডেন্ট, তোমাদের আগের ক্লাসে আমি মিলের যে পদ্ধতিগুলো পড়িয়েছিলাম সেগুলোর নাম কি ছিল? অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, এই তিনটে পড়িয়েছি, তাই তো? আর একটা বাকি রয়েছে, যেটা নাম কি না, সহপরিবর্তন পদ্ধতি। আচ্ছা, আজকে যে পদ্ধতিটা আমরা পড়বো সেটাই আগের তিনটে পদ্ধতি থেকে পুরোটাই আলাদা। হ্যাঁ, যেমন অন্বয়ী পদ্ধতি ছিল কি, পর্যবেক্ষণ নির্ভর পদ্ধতি, আর ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণ নির্ভর পদ্ধতি, আর অন্বয়ী পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি আর ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণ পদ্ধতি, এই দুটোকে নিয়ে মিশিয়ে বা মিশ্র পদ্ধতি বা অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি গঠিত হয়েছে। কিন্তু মিল এই সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে মানে এই পদ্ধতিটা প্রবর্তন করতে হয়েছিল একটাই কারণে, যে যেগুলো স্থায়ী কারণ, অর্থাৎ কিনা যে কারণগুলো আমরা কখনো বদলাতে পারি না, হ্যাঁ, সেই কারণগুলোর ক্ষেত্রে মানে অন্য ঘটনার সাথে কার্যকারণ সম্পর্কে তারা কীভাবে আবদ্ধ, এটা নির্ণয় করার জন্য মিল এই সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করেছিলেন। এবার কীভাবে সেটা কীভাবে প্রয়োগ করেছেন এটা দেখতে হবে। হ্যাঁ, স্থায়ী কারণ বলতে বোঝায় যে এই ধরনের কারণগুলো কখনো পরিবর্তন হয় না, বিশেষ করে প্রাকৃতিক নিয়ম যেগুলো আছে, যেমন তোমাদের ভূমিকম্প, উত্তাপ, তারপর মাধ্যাকর্ষণ শক্তি, এই ধরনের যে কারণগুলো, অর্থাৎ প্রাকৃতিক বিষয় যেগুলো, সেগুলো কখনো বদলানো সম্ভব না, অর্থাৎ কিনা এগুলোর উপর আমাদের কোনো হাত নেই। সেই জন্য এবার এই কারণগুলোর কার্য বা এগুলোর সাথে কী ধরনের সম্পর্ক রয়েছে এগুলো নির্ণয় করতে গেলে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োজন। দেখো কীভাবে। আর আমরা যে অপসারণ পদ্ধতি যে তিনটে পড়েছিলাম, সেই ক্ষেত্রে যে সূত্রটা রয়েছে, কোনো একটি ঘটনার হ্রাস বৃদ্ধি হলে যদি অন্য একটা ঘটনার হ্রাস বৃদ্ধি না হয়, ভালো করে দেখো যে একটা ঘটনা যে হ্রাস বৃদ্ধি হচ্ছে, তাহলে আর অপর একটা ঘটনা হ্রাস বৃদ্ধি না হয়, মানে একটা হচ্ছে হ্রাস বৃদ্ধি, অপরটা হচ্ছে না, এমন যদি হয়, তখন মনে করতে হবে কি দুটোর মধ্যে কার্যকারণ সম্পর্ক নেই। হ্যাঁ, যদি দেখা যায় তার মানে কি একটা কখনো আরেকটার উপর এফেক্ট হচ্ছে না, মানে একটা ঘটনা আরেকটা ঘটনাকে কোনোভাবে আরেকটা ঘটনাকে কখনো প্রভাবিত করছে না, তখন বুঝতে হবে কি এদের দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন দেখা যায় যে একটা ঘটনা বাড়া কমার সাথে অপর একটা ঘটনার বাড়া কমা নির্ভর করছে, তখন বুঝতে হবে এদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এই অপসারণ সূত্রটা এটাই ছিল, যে যদি দেখা যায় যে একটা ঘটনা হ্রাসবৃদ্ধি ঘটছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরেকটা ঘটনা কোনো রকম হ্রাসবৃদ্ধি ঘটছে না, তাহলে বুঝতে হবে যে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে সহপরিবর্তন পদ্ধতি কাকে বলে যদি বলে, তাহলে কি বলবো আমরা, যে যখন একটা ঘটনা পরিবর্তনের সাথে সাথে অপর একটা ঘটনাও পরিবর্তিত হয়, একটা ঘটনা পরিবর্তন হচ্ছে আর তার সাথে সাথে অপর একটা ঘটনাও পরিবর্তিত হচ্ছে, তখন পূর্ববর্তী ঘটনাটাকে পরবর্তী ঘটনার কারণ বলতে হবে বা কারণাংশ বলতে হবে। ঠিক আছে, কারণও হতে পারে বা কারণের অংশও হতে পারে। এবার এই যে বলা হচ্ছে যে একটা ঘটনা পরিবর্তনের সাথে সাথে অপর একটা ঘটনাও পরিবর্তন হবে, এই পরিবর্তনটা কিন্তু সবসময় যে এমনই হতে হবে এমন না, যে প্রথমটা বাড়লো দ্বিতীয়টাও বাড়লো, প্রথমটা কমলো দ্বিতীয়টা কমলো, সবসময় যে এমনই হতে হবে এমন নয়। কিন্তু প্রথমটা বাড়লে দ্বিতীয়টা কমতেও পারে, আর প্রথমটা কমলে দ্বিতীয়টা বাড়তেও পারে, এরকমও হতে পারে। আবার প্রথমটা বাড়লে দ্বিতীয়টা বাড়তে পারে, প্রথমটা কমলে দ্বিতীয়টাও কমতে পারে। মোট কথা, একটা ঘটনা যদি বাড়ে বা একটা ঘটনার সাথে সাথে অপর একটা ঘটনাও যদি পরিবর্তিত হয়, মানে একটা ঘটনা আগের একটা ঘটনা পরিবর্তন হচ্ছে, দ্বিতীয় একটা ঘটনা পরিবর্তন হলো, সে যেভাবেই হোক না কেন, তাহলে বুঝতে হবে যে আগের ঘটনাটা পরবর্তী ঘটনার কারণ বা কারণের অংশ। ঠিক আছে, এই হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। উদাহরণ হিসাবে দেখো, আমি একটা তোমাদের যেটা বলেছি সেটা দেখে নাও, যে এই যে সহপরিবর্তন পদ্ধতি, এই সহপরিবর্তন পদ্ধতির আবার দুটো দিক আছে। এক্ষুনি তোমাদের বললাম না যে সবসময় যে একই রকম হবে এমন নয়, দুটো রূপ হতে পারে, যে একটা বাড়লো তো আরেকটা বাড়তে পারে, একটা কমলো একটা কমতে পারে, আবার একটা বাড়লো আরেকটা কমতে পারে, একটা কমলো আরেকটা কমতে পারে, তাই তো? এই হিসাবে সহপরিবর্তন পদ্ধতির দুটো দিক আছে, একটা হচ্ছে একমুখী পরিবর্তন আর একটা বিপরীতমুখী পরিবর্তন। প্রথমটা দেখো, একমুখী পরিবর্তন যেটা বা একমুখী হ্রাসবৃদ্ধি যেটা, সেটা হচ্ছে পূর্বগামী ঘটনা বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছ, পূর্বগামী ঘটনা বৃদ্ধি পাবে, তাহলে কী হবে, অনুগামী ঘটনাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর পূর্বগামী ঘটনাটা যদি হ্রাস পায়, তাহলে অনুগামী ঘটনাটাও হ্রাস পাবে। ঠিক আছে, একমুখী মানে আগেরটা যদি বাড়ে দ্বিতীয়টাও বাড়বে, পরেরটাও বাড়বে, আগেরটা যদি কমে দ্বিতীয়টাও কমবে। এটা হচ্ছে একমুখী পরিবর্তন বা একমুখী হ্রাস বৃদ্ধি। যেমন কি উদাহরণ দেখো, আবহাওয়া যত উত্তপ্ত হয় ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা ততই বাড়তে থাকে।
দেখতে পাচ্ছ আবহাওয়া যত উত্তপ্ত হয়, মানে আবহাওয়ার এই মানে বায়ুর উত্তাপ যত বাড়বে তত কী হবে, পারদের উচ্চতা তত বাড়বে ঠিক আছে। আবার উত্তাপের পরিমাণ যত কমবে পারদের উচ্চতা তত কমবে, ঠিক আছে। তাহলে এটা একমুখী হলো, আবহাওয়া উত্তাপ যত বাড়ছে ব্যারোমিটারের পারদ তত বাড়ছে, ঠিক আছে। আবার উত্তাপ যত কমছে পারস্তম্ভের উচ্চতা তত কমছে। তাহলে কি এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি কি উত্তাপ বৃদ্ধি হচ্ছে পারস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ, ঠিক আছে। এবার এটা তো গেল মূর্ত উদাহরণ। এবার আমাদের একটা সাংকেতিক উদাহরণ দেখে নাও। এখানে যেহেতু তোমাদের হ্রাস বৃদ্ধির ব্যাপার রয়েছে, এই জন্য কিন্তু এটা আমরা কি একটু অন্যরকম, অন্যই ব্যতিরিক্ত আমরা যেমন দেখিয়েছি সেরকম করে কিন্তু দেখাবো না। এটা দেখো, এই যে ABC এই যে একটা ঘটনা নিলাম, এখানেও ABC একটা ঘটনা রয়েছে। এই যে এটাকে প্লাস করে নাও, এটাকে মনে করে নাও যে বায়ুর তাপ বাড়ানো। হ্যাঁ, এটা হচ্ছে বায়ুর তাপ বাড়ানো, BCর সাথে আনুষঙ্গিক ঘটনা রয়েছে। এটাকে মনে করো পারস্তম্ভের উচ্চতা বাড়ানো। হ্যাঁ, এক্ষেত্রে কী হলো, যত বায়ুর তাপ বাড়লো তত পারস্তম্ভের উচ্চতা বাড়লো। এবার বায়ুর তাপ কমিয়ে নিলাম, এবার কী হলো, পারস্তম্ভের উচ্চতাও কমে গেল, ঠিক আছে। দেখো এই যে বায়ুর তাপ বাড়ানো হলো, পারস্তম্ভের উচ্চতা বেড়ে গেল, বায়ুর তাপ কমানো হলো, পারস্তম্ভের উচ্চতা কমে গেল, ঠিক আছে। তাহলে এ হলো এর কারণ, ঠিক আছে। এবার দেখো বিপরীতমুখী যে হ্রাস বৃদ্ধি সেটা দেখে নাও। এখানে পূর্বগামী ঘটনা যদি বৃদ্ধি হয় তাহলে অনুগামী ঘটনারও হ্রাস পাবে, আবার পূর্বগামী ঘটনা যদি হ্রাস পায় তাহলে অনুগামী ঘটনাও বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। যেমন দেখো কি উদাহরণ দিয়েছি আমি একটা, পণ্যের দাম যত বৃদ্ধি পাবে, যে পণ্যের দাম যত বৃদ্ধি পায় চাহিদা তত কমে, আবার পণ্যের দাম যত হ্রাস পায় চাহিদা তত বাড়ে। সুতরাং পণ্যের দামের সাথে চাহিদার একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। মানে কি, জিনিসপত্রের দাম যত বাড়বে তাতে কী হবে, লোকে কিনবে কম, আবার জিনিসপত্রের দাম যত কমবে তত কী হবে, লোকে বেশি কিনবে, তাই তো। তাহলে এটা হচ্ছে বিপরীতমুখী। আচ্ছা, এটাকে আবার দেখো সাংকেতিক দৃষ্টান্ত কেমন করে নেওয়া হয়েছে। এবিসিটা ঠিকই থাকবে, এবার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানে প্লাস হচ্ছে, তাই তো। জিনিসপত্রের দাম মনে করলাম এটা বাড়িয়ে দিলাম, তো কী হলো, মানুষের চাহিদা কমে গেল, মানে মানুষ তত কম কিনতে শুরু করলো। এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়ে যাবে। আর এখানে ধরো জিনিসপত্রের দাম কমে গেল, -A হয়ে গেল, এখানে মানুষ তত বেশি কিনবে, +A হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। হ্যাঁ, সুতরাং এ হলো এর কারণ। তার মানে যখন দেখবে একমুখী পরিবর্তন হবে সেক্ষেত্রে আমরা এপাশে যদি প্লাস করি এপাশেও প্লাস করব। হ্যাঁ, এখানে মাইনাস করলে এখানেও মাইনাস করব। কিন্তু বিপরীতমুখী পরিবর্তনের ক্ষেত্রে আমরা এখানে প্লাস করলে এখানে মাইনাস করে দেখাবো, এখানে মাইনাস করলে এখানে প্লাস করে দেখাবো। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। এবার দেখো সহপরিবর্তন পদ্ধতি কিছু সুবিধা রয়েছে। সব থেকে বড় ব্যাপার যেটা সহপরিবর্তন পদ্ধতি, যেখানে আমরা অন্যই ব্যতিরেকে পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি না সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের সহপরিবর্তন পদ্ধতির সাহায্য নিতে হয়। প্রথমেই তোমাদের বলেছিলাম কি, নিত্য ঘটনা মানে যেগুলো কিনা পরিবর্তনশীল নয়, আর সেগুলো কিন্তু পুরোটা আমরা অপসারণ করতে পারি না, অর্থাৎ কিনা যেগুলোর ওপর আমাদের কোনো হাত নেই সেগুলোকে আমরা পুরোপুরি অপনয়ন করতে পারি না। হ্যাঁ, যেমন উত্তাপ, মাধ্যাকর্ষণ, বায়ুমণ্ডলের চাপ, এগুলোর ক্ষেত্রে অন্যই ব্যতিরেকে পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয়। আবার সহপরিবর্তন পদ্ধতি এখানে সেই সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করতে হয়। স্থায়ী কারণের ক্ষেত্রে কিন্তু আমরা অন্যই ব্যতিরেকে পদ্ধতি প্রয়োগ করি না, তাই তো। এই স্থায়ী কারণগুলো তখন কী করে আমরা সহপরিবর্তন পদ্ধতিটা প্রয়োগ করি, এইভাবে যে ওই স্থায়ী কারণগুলোকে একটু হ্রাস বৃদ্ধি করে দিই। ধরো মাধ্যাকর্ষণ শক্তি হোক, উষ্ণতা হোক, যা হোক, ওটাকে একটু হ্রাস বৃদ্ধি করে দিই, তারপর দেখে থাকি যে ওর জন্য অন্য কোনো কিছু হ্যাম্পার হচ্ছে কিনা। হ্যাঁ, ধরো একটু উত্তাপ বাড়িয়ে দিলাম, তাতে অন্য কোনো একটা ঘটনার হ্রাস বৃদ্ধি হচ্ছে কিনা দেখে তখন আমরা বুঝতে পারি যে তার মানে এই ঘটনাটার জন্য ওই স্থায়ী কারণটা দায়ী, বা স্থায়ী কারণটার জন্য এই অন্য কোনো একটা ঘটনা ঘটছে। এই যেমন তোমাদের উত্তাপ বৃদ্ধিটা বললাম, উত্তাপ বৃদ্ধি পারস্তম্ভের চাপ বাড়িয়ে দেয়, আবার উত্তাপ কমলে পারস্তম্ভের চাপ কমে যায়। এবার উত্তাপটা তো আমাদের হাতে নেই, উত্তাপ বৃদ্ধি কমটা, তাই না। ওটাকে বাড়িয়ে দিলে পরে কি হচ্ছে, আমাদের পারস্তম্ভটা বেড়ে যাচ্ছে।
আর ওটাকে যদি আমরা কমিয়ে দিই কী হয়, পারস্তম্ভের চাপটা কমে যায়। এক্ষেত্রে তাহলে আমরা কী সিদ্ধান্ত করতে পারি, যে পারস্তম্ভের চাপটা, এই উত্তাপটা বাড়িয়ে দিলে পরে পারস্তম্ভের ওপর এফেক্ট হয়, আর কমিয়ে দিলেও তাই হয়। সুতরাং এর থেকে আমরা সিদ্ধান্ত করি কি, যে উত্তাপ বৃদ্ধি হচ্ছে পারস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ। ঠিক আছে, তার মানে যখন আমরা স্থায়ী কারণ নিয়ে কখনো আলোচনা করবো, তখন এটাই করতে হয় যে ওই কারণটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে আমাদের কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে হয়। ঠিক আছে, দ্বিতীয়ত এই পদ্ধতি কারণ আর কার্যের মধ্যে পরিমাণগত সম্পর্ক স্থাপন করে। পরিমাণগত সম্পর্ক স্থাপন করে বলতে বোঝায় যে, বা গাণিতিক ভাষাতেও প্রকাশ করতে পারে, মানে যদি বলা হয় যে 2 ডিগ্রি তাপ বাড়ানো হলো, তাতে বায়ুর আয়তন এতটা পরিমাণ বাড়লো, আবার 3 ডিগ্রি তাপ বাড়ানো হলো, বায়ুর আয়তন আরেকটু বাড়লো, এরকম করে বলতে পারি আমরা। অর্থাৎ কিনা যেহেতু এটা কী বলবো, এটা যেহেতু বাড়া কমার একটা দৃষ্টান্ত, সুতরাং আমরা এটাকে যতটা বাড়াবো ওটার উপর কতটা এফেক্ট হচ্ছে কার্যের ওপর, সেটা আমরা নির্ণয় করতে পারি। তো সেই জন্য এবার এই বাড়ানোর পরিমাণটাকে আমরা অঙ্কে প্রকাশ করে তারপর এই কার্যের পরিমাণ বা পরবর্তী ঘটনার পরিমাণটা কতটা বাড়বে কমবে, সেটা কিন্তু আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করে দেখাতে পারি। ঠিক আছে, এইভাবে ফরাসি বিজ্ঞানী প্যাসকেল বায়ুস্তরে ওজনের সাথে তাপমান যন্ত্রে পারস্তম্ভের হ্রাস বৃদ্ধির কার্যকারণ সম্পর্কটা প্রমাণ করেছিলেন। এই যে প্যাসকেলই প্রথম এই যে তাপমান যন্ত্রে পারস্তম্ভের হ্রাস বৃদ্ধির কার্যকারণ সম্পর্ক প্রমাণ করেন। ঠিক আছে, এবার দেখো পরীক্ষণের উপর ভিত্তি করে যেহেতু এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, সেই জন্য কী হয়, এই সিদ্ধান্তটা সুনিশ্চিত হতে পারে। হ্যাঁ, এই যে উত্তাপ বৃদ্ধি যে বস্তুর আয়তন বৃদ্ধির কারণ, হ্যাঁ, এটা কীভাবে জানলাম আমরা, পরীক্ষা করে, তাই তো। এবার এটা পরীক্ষার সাহায্যে জানা যায়। এবার এর থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যে পরীক্ষার সাহায্যে তো এটা জানা যায় যে উত্তাপ বৃদ্ধি বস্তুর আয়তন বৃদ্ধির কারণ, কিন্তু এই যে এই উত্তাপ কতটা বাড়ালে কতটা আয়তন বৃদ্ধি পাবে, সেটাও কিন্তু আমরা সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে জানতে পারি। অর্থাৎ কিনা কোনো একটা বস্তুর উত্তাপ বাড়ানো হচ্ছে, তার আয়তন বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা মেপে দেখতে পারি যে কতটা উত্তাপ বাড়ালে বস্তুর আয়তন কতটা বাড়তে পারে। এটা কিন্তু শুধুমাত্র সহপরিবর্তন পদ্ধতিতেই জানা যায়। ঠিক আছে, এবার দেখো শুধুমাত্র যে এই যে পরীক্ষাগারে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে নয়, সামাজিক আর মানসিক ঘটনার ক্ষেত্রেও এই পদ্ধতি প্রয়োগ করা যায়। হ্যাঁ, মনোবিদ ওয়েবার ফেকনার বলে একজন মনোবিদ রয়েছেন, এই যে ওয়েবার ফেকনার, তিনি দৈহিক মানসিক সূত্র কিন্তু এই পদ্ধতির ওপর প্রয়োগ করেই করেছেন। অর্থাৎ কিনা সহপরিবর্তন পদ্ধতির ওপর নির্ভর করে এই দৈহিক মানসিক সূত্র গড়ে উঠেছে। হ্যাঁ, এই দৈহিক মানসিক সূত্রটা কী জানো তো, যে যত আমরা উদ্দীপকের তীব্রতা যত বাড়ানো হয়, তত সংবেদনের মাত্রা বাড়তে থাকে। উদ্দীপক বলতে বোঝায় যে যত উদ্দীপক মানে কী বলবো, উদ্দীপক বলতে বোঝায় যে ধরো কিছু একটা প্রয়োগ করা হচ্ছে, যেটা কিনা আমাদের সেন্সটাকে বাড়িয়ে তোলে, এটাই হচ্ছে উদ্দীপক। এমন একটা জিনিস অ্যাপ্লাই করা হলো আমাদের দেহে বা মনে, তাতে কি হয়, আমাদের সেন্সেশন বা আমাদের সংবেদনের মাত্রাটা আরও বেড়ে যায়, সেটাকে উদ্দীপক বলা যায়। হ্যাঁ, এই উদ্দীপকের তীব্রতা যত বেশি হবে, তত আমাদের সংবেদনের মাত্রাটা তত বাড়তে থাকে। এটাই হচ্ছে মনোবিদ ওয়েবার ফেকনার আবিষ্কার করেছিলেন। যেমন ধরো যে মানসিক ক্ষেত্রে বলি, যত একটা শিশুকে যত ভয় দেখানো হতো, ধর কিছু একটা নিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে, হ্যাঁ, এবার যত তাকে ওই ভীতির জায়গাটা তাকে আরও বেশি বাড়িয়ে দেওয়া হবে, সে কিন্তু আরও তত বেশি ভয় পেয়ে যাবে। বুঝেছো, অল্প করে ভয় দেখালে সে কম ভয় পাবে, এবার বেশি করে ভয় দেখালে তার ভয়ের মাত্রাটা আরও বেড়ে যাবে। এটাই হচ্ছে উদ্দীপক। বুঝেছো, এই যে ভয় দেখানোর যে পরিমাণটা, এটা এখানে মানসিক ক্ষেত্রে ওই শিশুর উদ্দীপকের কাজ করে। এবার যত ভয় দেখানোর মাত্রাটা বাড়াতে থাকবে কেউ, তত কিন্তু তার ভয়ের পরিমাণটাও বেড়ে যাবে। এটা হচ্ছে সংবেদন। বুঝতে পারছো তাহলে উদ্দীপক আর সংবেদনের মাত্রা কীভাবে জড়িত থাকে? যত বেশি ভয় দেখানোর মাত্রাটা বাড়াবে, তত বেশিও ভয় পেতে থাকবে। এটাই হচ্ছে দৈহিক মানসিক সূত্র
দৈহিক মানসিক সূত্র, যেটা কিনা ওয়েবার ফেকনার আবিষ্কার করেছিলেন। এরপরে দেখো স্বপরিবর্তন পদ্ধতি কিছু ত্রুটি রয়েছে। এই পদ্ধতি প্রয়োগ ক্ষেত্র কিন্তু খুবই সীমাবদ্ধ, কারণ একটা বাড়লে অপরটা বাড়বে, একটা কমলে অপরটা কমবে। হ্যাঁ, এই ক্ষেত্রগুলো কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। সেই জন্য আর বিশেষ করে স্থিতিশীল বস্তুর ক্ষেত্রে এগুলো, মানে স্থিতিশীল বস্তু যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এগুলো প্রয়োগ করা যায় না। ঠিক আছে। 2 নম্বর দেখো, যেসব ক্ষেত্রে পরিমাণগত হ্রাস বৃদ্ধির ফলে গুণগত পার্থক্য সৃষ্টি হয় সেই সব ক্ষেত্রেও এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। যে পরিমাণগত হ্রাস বৃদ্ধি হচ্ছে, এর ফলে গুণগত পার্থক্য সৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু গুণেরই যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না। এরকম দেখো, এই উদাহরণটাই দেখো, লোহার বলে উত্তাপ প্রয়োগ করা হলো। হ্যাঁ, একটা লোহার বল নেওয়া হয়েছে, তাতে উত্তাপ প্রয়োগ করা হলো। এতে কি হয়, বলটা লাল হয়ে যাবে, লাল হয়ে গেল বলটা। এবার কি মনে করা হবে, যত উত্তাপ প্রয়োগ করা হচ্ছে তত বলটা লাল হয়ে যাবে, এটাই তো হবে, তাই না? যে যত উত্তাপ প্রয়োগ করা হচ্ছে তত বলটা লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি, যত আমি বেশি উত্তপ্ত করব বলটাকে, তত বেশি লাল হয়ে যাবে, এটাই তো সিদ্ধান্ত হওয়া উচিত, তাই না? কিন্তু আসলে কি হয়, যে এমন একটা টাইম পর্যন্ত ওকে উত্তপ্ত করা হলে লাল হবে, কিন্তু ওই লিমিট ক্রস করে গেলে বলটা আর লাল হবে না, হয়ে যাবে কি, বলটা গলে তরল পদার্থ হয়ে যাবে। তার মানে বলটার গুণগত মান বা গুণগত যে অবস্থা সেটাই পার্থক্য হয়ে যাবে। ঠিক আছে। তার মানে সবসময় যে এটা হবে না যে এটা যত বাড়ানো হবে ওটা তত বাড়তে থাকবে, এটা কিন্তু সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। দেখতেই পাচ্ছ উদাহরণটা, যে লোহার বলকে যদি গরম করা হয় তার কী হয়, লাল হয়ে যায় না? কিন্তু এমন নয় যে যত ওটাকে গরম করা হবে তত ওটা বাড়তে থাকবে, শেষ পর্যন্ত কি হবে, বলটা গলে তরল পদার্থে পরিণত হবে। তাই তো? তাহলে কী হবে, যে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, সব সময় কিন্তু একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখতে হয় একে। হ্যাঁ, আরেকটা উদাহরণ দেখো নিয়েছি আমি, শ্রম আর উৎপাদন। হ্যাঁ, আমরা কি জানি, যত শ্রম বা পরিশ্রম করা যায় তত কী হয়, উৎপাদন তত বাড়তে থাকে, তাই তো? কিন্তু এটাও ঠিক তাই। হ্যাঁ, পরিশ্রম যত করবে তত উৎপাদন বা তত ফলাফল সে ভালো করতে পারবে, কিন্তু এই শ্রমের মাত্রাও একটা নির্দিষ্ট রয়েছে। শ্রম তো নির্দিষ্ট মাত্রার বাইরে যদি চলে যায় তখন কিন্তু তোমার এই যে উৎপাদনটা কিন্তু তখন ক্লান্তিতে পরিণত হবে। মানে অতিরিক্ত পরিশ্রম করলে সেটা কিন্তু সাফল্য আসবে না, আসবে কি, ক্লান্তি। অর্থাৎ কিনা, যে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কোনো ব্যক্তি পরিশ্রম করলে তার ফল সে পাবে বা উৎপাদন সে বাড়াতে পারবে, কিন্তু এর অতিরিক্ত যদি সে পরিশ্রম করে তাহলে সেটা হয়ে যাবে, সেটা ক্লান্তিতে পরিণত হবে, সেটা কিন্তু তার জীবনে সফলতা আনতে পারবে না বা উৎপাদনও বাড়াতে পারবে না। ঠিক আছে। তার মানে স্বপরিবর্তন পদ্ধতিকে কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হয়। ঠিক আছে। সে এমন হয় না যে সবসময় বাড়াতে থাকলে তার কার্যটাও সবসময় বাড়তে থাকবে, তাকে সবসময় একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। ঠিক আছে। 3 নম্বর দেখো, স্বপরিবর্তন পদ্ধতি এই যেটা আমি এক্ষুনি বলছিলাম, স্বপরিবর্তন পদ্ধতি একটা নির্দিষ্ট সীমায় কার্যকরী হয়। এই সীমা যদি অতিক্রম করে তাহলে এই পদ্ধতি আর প্রয়োগ করা যায় না। যেমন এই উদ্দীপকের তীব্রতা, এই যে দৈহিক আর মানসিক যে সূত্রটার কথা বললাম তোমাদের, ওয়েবার ফেকনারের, এইটা যে এটার ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে। এমন এক সময় হয় না যে, তোমাদের ভয়ের উদাহরণটা দিলাম, শিশুকে ভয় দেখাতে থাকলে যত ভয় দেখাবে তত বেশি ভয় পেতে থাকবে, কিন্তু এমন একটা টাইম আসে না যে শেষ পর্যন্ত কিন্তু যত বেশি ভয় দেখাতে থাকে শেষ পর্যন্ত কিন্তু শিশুটি আর ভয় পায় না। মানে অতিরিক্ত ভয় দেখাতে থাকলে শিশুর ভয় হারিয়ে যায়, সে কিন্তু আর ভয় পাবে না। তার মানে ওই ভয় দেখানোর সীমাটাও কিন্তু একটা সীমারেখা থাকা উচিত, যাতে শিশুর মধ্যে ভয়টা থাকে, কিন্তু ওই ভয় দেখানোটা অতিরিক্ত যেন না হয়ে যায়। অতিরিক্ত হয়ে গেলে কি হবে, ওই শিশু আর ভয় পাবে না। ঠিক সেরকমই বলছে যে উদ্দীপকের তীব্রতা অতিরিক্ত যেন না হয়ে যায়, যাতে সংবেদনের মাত্রা তখন আর বাড়ে না। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? যে কোনো একটা বিষয় দেখবে, যে কোনো একটা বিষয় আমরা সাধারণ মানুষ, শিশু বলে নয়, হ্যাঁ, যেমন একটা কিছু ইরিটেট করতে করতে আমরা বিরক্ত হই, তাই না? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি, ইরিটেশনের মাত্রা বেশি বাড়িয়ে দিলে কি হয়, আমাদের তখন আর বিরক্ত লাগে না, তখন আমাদের সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, যে ও তো অমনি আমাদের ইরিটেটই করবে, তখন কিন্তু আমরা সেটাকে পাত্তা দিই না। তার মানে কি দেখা যাচ্ছে, উদ্দীপকের পরিমাণ বাড়িয়ে দিলে যে সবসময় যে আমাদের সংবেদনের মাত্রা বেড়ে যাবে এমন নয় কিন্তু।
হ্যাঁ, উদ্দীপকের মাত্রা অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে আমরা সেই জায়গায় কিন্তু আমাদের সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, সেটা আমাদের কিন্তু আমাদের ক্ষেত্রে আর এফেক্টিভ হয় না। অর্থাৎ কিনা আমরা সেই যে বিরক্ত হওয়ার জায়গাটা থেকে বেরিয়ে এসে অভ্যাসে পরিণত করে ফেলি। তাই বলছে এমন একটা ক্ষেত্র পর্যন্ত আমাদের উদ্দীপকের তীব্রতা থাকা উচিত যেটা কিনা আমাদের সংবেদনের মাত্রা নির্ধারণ করতে পারে, মাত্রা বাড়াতে পারে। হ্যাঁ, কিন্তু এরপরে কিন্তু আমাদের আর কার্যকর সেটা হয় না। হ্যাঁ, আবার একটা উদাহরণ দেখো, যে আমরা বলি কি যত ভালো বৃষ্টি হবে তত ভালো শস্য হবে। হ্যাঁ, কিন্তু আবার এটাও তো বলি যে অতিবৃষ্টি শস্যের পক্ষে ক্ষতিকর, তাই না? যদি বেশি বৃষ্টি হয় তাহলে কী হবে? শস্য ক্ষতি হবে, বন্যা হয়ে যাবে। তাই বলছে যে যত এদিকে বাড়াবে তত ওদিকে বাড়বে, সবসময় এমন না। সব সময় স্বপরিবর্তন পদ্ধতিকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হয়। 4 নম্বর হচ্ছে স্বপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে দুটো ঘটনার মধ্যে সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায়, কিন্তু দুটো ঘটনার মধ্যে স্বপরিবর্তন সম্বন্ধ থাকলেই যে ঘটনা দুটোর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক থাকবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। হ্যাঁ, যেমন দেখো, যখন আমরা বলি কি যত দিন বড় হয় তত রাত ছোট হয়, এটা বলে থাকি, তাই তো? যে দিন যত ছোট হয় তত রাত বড় হয়, আবার দিন যত বড় হয় রাত তত ছোট হয়। তাহলে কি এই দুটোকে হচ্ছে একটা বাড়ছে একটা কমছে, আবার একটা কমছে একটা বাড়ছে, কিন্তু ঘটনা দুটোর মধ্যে এটা তো একটা বিপরীতমুখী স্বপরিবর্তন পদ্ধতি, তাই তো? কিন্তু ঘটনা দুটো কিন্তু একটা অপরটার কারণ নয়, এরা পাশাপাশি এরকম দুটো বিপরীতমুখী স্বপরিবর্তনের সম্বন্ধ আছে বটে, কিন্তু দুটো কিন্তু একটা অপরটার সহকার্য, এরা পাশাপাশি অবস্থান করে কিন্তু সহকার্যরূপে অবস্থান করে। আসলে কি এর পেছনে কী ভৌগোলিক ব্যাখ্যা রয়েছে? আহ্নিক গতি বার্ষিক গতির ফলে এটা হয়ে থাকে যে দিন যখন রাত শীতকালে আমাদের দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়, আবার গরমকালে দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়। সেই কারণে অনেক ক্ষেত্রে কি হয়, স্বপরিবর্তন পদ্ধতি যদি ঠিকঠাক প্রয়োগ না করা হয় তখন দেখা যায় কি যে এখানে সহকার্যকে কারণ বলে ভ্রম, এই ধরনের দোষ ঘটতে পারে। ঠিক আছে? অর্থাৎ কিনা স্বপরিবর্তন পদ্ধতি বলতে সবসময় একটা বাড়ছে পরে একটা ঘটনা এফেক্টিভ হচ্ছে এরকম করে দেখলেই হবে না, দুটো ঘটনা কিন্তু সহকার্য রূপেও থাকতে পারে। অর্থাৎ দুটো পাশাপাশি রয়েছে কিন্তু একটার সাথে আরেকটা কোনো যোগসূত্র নেই। এটাকে ভালো করে দেখে বুঝতে হবে যে একটা অপরটার সাথে যে কোনো শর্তাধীনে অবস্থান করছে না এরা একে অপরের সাথে এমনি সহপরিবর্তন সম্পর্কে জড়িত, এটাকে ভালো করে বিবেচনা করে তবে সিদ্ধান্ত করতে হবে। যদি দেখা যায় যে এদের উভয়ের পিছনে কোনো কন্ডিশন রয়েছে তাহলে কিন্তু সহকার্যকে কারণ বলে মনে করার দোষ হবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সহপরিবর্তন পদ্ধতি। ঠিক আছে, তাহলে তোমাদের মিলে 4টে পদ্ধতি আমার পড়ানো হয়ে গেল। আচ্ছা, আজকে অবধি থাক।